তাদের কথা, যারা আন্তর্জাতিক বিষয়গুলো বুঝে, তারা অনেক কি বলে যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে অনেক অন্যায় করেছে, অনেক মানুষ হত্যা করেছে, কিন্তু তারা এখন এই জিনিসগুলো বুঝে, তারা এখন নিরপেক্ষভাবে এই কথাগুলো বলার চেষ্টা করে। এই জন্য কিন্তু তারা যুক্তরাষ্ট্রের শত্রু হয়ে গেছে। ওইসব সিআইএর অ্যানালিস্টরাও, তাদেরকে অনেক হয়রানি করা হয়, আক্রমণ করা হয়, তাদের বাড়ির নজরদারিতে রাখা হয়, ইত্যাদি ইত্যাদি। সুতরাং তাদের কথা, ইরানের মাটির নিচে, এত মাটির নিচে যে যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার বোমাও সেই মাটির নিচে পৌঁছাতে পারবে না। সেখানে মাইলকে মাইল, শুধু মিসাইল না, মিসাইল বহন করার যে মোবাইল, যে ট্রাকগুলা, বিশাল ভারী ভারী ট্রাকগুলো, সেই ভারী ভারী ট্রাকগুলা মোবাইল মিসাইল লঞ্চার। ইরান কিন্তু ওই কি বলে এটাকে, স্থায়ী কোনো মাটির মাঝখানে পুঁতে রাখা কোনো বা গেঁথে রাখা কোনো পার্মানেন্ট লঞ্চার করে নাই, কারণ তারা জানে সেগুলো টিকবে না। তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সেগুলো স্যাটেলাইট দিয়ে এম করে মুহূর্তের মাঝখানে, ঘন্টার মাঝখানে সব উড়িয়ে দিবে। সুতরাং বহু বছরের অভিজ্ঞতায় তাদের সমস্ত মিসাইল লঞ্চারগুলো হচ্ছে মোবাইল লঞ্চার। তারা মুহূর্তের মাঝখানে একটা মিসাইল ছুঁড়ে তা সরিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। এবং তাদেরকে ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের সমস্ত তথ্য উপাত্ত সরবরাহ করে যাচ্ছে হচ্ছে চীন। মূলত চীন তো চুপচাপ সাইডলাইনে বসে আছে। তারা কিন্তু এত সহজে যুদ্ধ জড়াবে না। রাশিয়া কিন্তু ভয়ঙ্কর রকম ভাবে খেপা। ইরানের উপরে এই আক্রমণে রাশিয়া ভয়ঙ্কর রকম ভাবে খেপা। কিন্তু যেটা আমি যুদ্ধ শুরু হওয়ার 1 ঘন্টার হ্যাঁ, যেটা আমি যুদ্ধ শুরু হওয়ার 1 ঘন্টার মাঝখানে আমার ফেসবুকে একটা তালিকা দিয়েছিলাম 1 থেকে 12টার মতো, যে কি কি হবে আগামীতে, তার সবই যা সত্যি হচ্ছে এখনো পর্যন্ত, সবই সত্যি হয়ে গেছে। এবং তার মাঝখানে যেটা বলেছিলাম যে ইউক্রেন ভয়ঙ্কর রকম বিপদে পড়বে এবং রাশিয়া শক্তিশালী অবস্থানে যাবে, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। চীন সাইডলাইনে থেকে তারা আড়ালে সকল প্রকার সাহায্য করে যাচ্ছে। অস্ত্র, মিসাইল তৈরির সামগ্রী থেকে আরম্ভ করে সবকিছু এখনো বর্তমানে এত মিসাইল ছোড়া হচ্ছে ইরানে, এত ধ্বংস করা হচ্ছে ইরানের, বিভিন্ন বাইরের উপরের দালান কোঠার যে অস্ত্র ধ্বংস করা হচ্ছে, তারপরেও কিন্তু তাদের সেই সব রাস্তা এত বছরে তৈরি হয়েছে। চীন কিন্তু অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল তৈরির সমস্ত সরঞ্জাম পাঠিয়ে যাচ্ছে চীন। একই সাথে কোথায় 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 ইসরায়েলের কোথায় কি আছে, তাদের সামরিক সরঞ্জাম, তাদের সামরিক অফিসার কি কোথায় কি হচ্ছে, সমস্ত কিছু চীন সাথে সাথে ইরানকে জানিয়ে দিচ্ছে। তার একটা উদাহরণ দিই। গতকাল সকালেই, অনেকেই সবসময় মোসাদ খুব শক্তিশালী, মানে আর কেউ নাই, এবার ইরানের একটু সামান্য শক্তি দেখে। 2টা উদাহরণ দেবো শুধু। আমাকে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, আমি বলেছি ইনশাল্লাহ সুযোগ পেলে একসময় আপনাদের উত্তর দিব। আমি একটা প্রশ্ন করে রাখি, মোসাদের মানে ওদের নাকি এত শক্তি যে ওরা ইরানের গোয়েন্দার মধ্যে ঢুকে যায় বা ইরানের বিভিন্ন গোপন জায়গাগুলো তারা জানে, গুপ্ত হয়ে থাকে, এরকম অনেক কিছু শুনেছি। এটা ঠিক, এটা ভুল না, এটা ঠিক। মোসাদ ইরানের ভিতরে প্রবেশ করেছে, এবং কি ইরানের এক মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করে এক জার্নালিস্ট, যেটা আমি আর গত জুনের কথা, এটা তার মাঝখানে আমার লাইভে একবার বলেছিলাম যে সে ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানিদের এত আস্থা অর্জন করেছিল, যেটা এরকম বাংলাদেশে বহুত রয়্যাল এজেন্ট আছে, যেরকম অনেক জামাত, বিভিন্ন ইসলামিক গ্রুপ এবং বিএনপি তো আছেই, এদের মাঝখানে বিভিন্ন ভাবে এরা ঢুকে গেছে বাংলাদেশে, যেন তারাই এখন দাড়িওয়ালা টুপিওয়ালা, কিন্তু রয়্যাল লোক কিন্তু প্রচুর ঢুকে গেছে এইভাবে। এবং এই বুদ্ধিগুলো কিন্তু রকে শিখিয়েছে কিন্তু ওই মসাদি, ওই ইসরায়েল কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থাকে প্রশিক্ষণ দিয়েছে এবং শিখিয়েছে। সুতরাং আজকের যে আলোচনা হচ্ছে, এর কোনো কিছু থেকেই কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তা কিন্তু কোনোভাবেই কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। আমাদেরকে আজকে ইরান এবং ইসরায়েলে যা হচ্ছে, বাংলাদেশে তা আগামীকালকে হবে এবং তার প্রস্তুতি শুরু হচ্ছে। যাই হোক, এটা সাধারণ বাংলাদেশিকে বুঝতে হবে। যেটা বলছিলাম, যে ইরানে প্রবেশ করেছে সেই মহিলা, এমন প্রবেশ করেছিল যে খোমেনির কাছাকাছি চলে গিয়েছিল। ছোট একটা উদাহরণ। এবং ইরানে তাদের যেই ড্রোন উৎক্ষেপ করে ইরানের যেই সব বড় বড় জেনারেলদের বাসায়, তাদের অ্যাপার্টমেন্টের নির্দিষ্ট ফ্লোরে, নির্দিষ্ট রুমে আক্রমণ করেছে, এটা পর্যন্ত মোসাদ জানতো। জেনেই কিন্তু ড্রোন দিয়ে সেই আক্রমণগুলো করেছে ইরানের ভিতর থেকেই। ড্রোন তৈরির কারখানা ইরানের ভিতরেই ছিল, সেটা কিন্তু ইসরায়েল থেকে করেনি। বহু বছর ধরে এগুলো তৈরি করেছে। সো হ্যাঁ, এক সময় ইরান পিছিয়ে ছিল, কিন্তু এখন ইরানের অবস্থান দেখাচ্ছি। প্রথমে গতকালকের ঘটনা দিয়ে, গতকালকে সকালে ইসরায়েল এতটাই প্রস্তুত ছিল
যে ইসরায়েল তাদের মিটিং শুরু হওয়ার আগ মুহূর্তে জানায় যে মিটিং হবে। এর আগে কিন্তু আর্লি কোনো ইনফরমেশন প্রচার করেনি। এত গোপনীয়তার সাথে মিটিংটার ব্যবস্থা করা হয়। সেখানে অনেক জেনারেল ছিল, অনেক সামরিক, আর্মি, এয়ারফোর্সের অফিসার ছিল এবং রাজনৈতিক ব্যক্তিও ছিল। কয়েক মিনিটের সিদ্ধান্তে সেখানে তারা মিটিংয়ে বসে, অথচ সেখানে ইরান দূরপাল্লার মিসাইল মেরে পুরা ওই দালানটাই উড়িয়ে দেয়। সেখানে একসাথে পরবর্তীতে সময় লেগেছে, প্রায় 24 ঘন্টা সময় লেগেছে সেই সংবাদ বেরিয়ে আসতে। একসাথে প্রায় 7 জন জেনারেল, ইরানের কি বলে এটাকে প্রতিরক্ষা মন্ত্রী সহকারে 7 জন জেনারেল নিহত হয়। পরবর্তী তার ঘন্টাখানেকের মাঝখানেই, আমি জানি না ওখানে অথবা তার বাইরে কিনা আমি জানি না, বা যতটুকু আমি এই পশ্চিমা অ্যানালিস্ট, সিআই অ্যানালিস্টদের কাছেই জেনেছি, তাদের একজন কি বলে এটাকে ইসরায়েলের বিমান বাহিনী প্রধানও নিহত হয়। আজকে সকালের ঘটনা। আজকের ঘটনা আমি যখন কথা বলছি তার থেকে 4-5 ঘন্টার আগে হবে। কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের 3টা F-16 বিমানকে ফেলে দেয় ইরান। যদিও যুক্তরাষ্ট্র বলছে যে এটা তাদের ফ্রেন্ডলি ফায়ার, মানে তাদের নিজস্ব ফোর্সের যেই বিমান বিধ্বংসী অস্ত্র ছিল সেটা গিয়ে ফায়ার করেছে। সেখানে একটা বিমান পড়তে পারে ভুলে, একসাথে 3টা F-16 পড়ে গেল, এটাকে বিশ্বাস করা যায়? এটা সাধারণ মানুষ বিশ্বাস করতে পারে, কিন্তু আমি তো বিশ্বাস করতে পারি না। সুতরাং এটা হচ্ছে এখনের কথা। এখন আসি আপনাকে আজকের থেকে বছর খানেক আগে হিজবুল্লাহ যে ঘটনাটা হয়েছিল। ইসরায়েল যখন তারা কোনো নিজেদের মাঝখানে কোনো যখন সংকেত পাঠায়, তারা যখন আলোচনা করে গোপনে, অত্যন্ত গোপন, সেগুলা এনক্রিপ্টেড মেসেজ পাঠায়। এনক্রিপ্টেড মেসেজ যখন পাঠায়, একটা সুইচ পাঠায়, অনেকগুলা সুইচ পাঠায়, অনেকগুলা সুইচ ওই পাশে রিসিভ করে। আমি জাস্ট সাধারণ জনগণের বোঝানোর জন্য আমি আঙুল দিয়ে বুঝাচ্ছি। এই সুইচগুলো প্রতি সেকেন্ডে অনেকবার পরিবর্তন হয়। একটা সুইচ থেকে বারে বারে এইভাবে প্যারালাল ভাবে পাঠায় না, এই সুইচ থেকে ওই সুইচে যায়, ওই সুইচ থেকে ওই সুইচে যায়, এইভাবে প্রতি সেকেন্ডে বহুবার সেটার পরিবর্তন হয়। এবং সেটা এনক্রিপ্টেড গোপনীয় মেসেজ, যার একটা পাসওয়ার্ড আছে, সেটাকে ডিক্রিপ্ট করতে সবই ইসরায়েলিদের হাতে। তাদের মেসেজ যখন আদান প্রদান হয়, সেই মেসেজ আদান প্রদানের মাঝখানে আরো 1 বছর আগে ইরানের গোয়েন্দা সেটার মাঝখানে প্রবেশ করে যায়। ইসরায়েল বুঝতেই পারে না, তাদের মুহূর্তের মাঝখানে এত দ্রুত পরিবর্তনশীল এনক্রিপ্টেড মেসেজের মাঝখানে ইরান ঢুকে সেই মেসেজ চুরি করে চলন্ত অবস্থায়, উড়ন্ত অবস্থায় মেসেজকে ডিক্রিপ্ট করে, মানে সেটাকে ভাঙে। যেটা ভাঙার জন্য একটা জায়গায় মেসেজ চুরি করে আরেকটা জায়গায় নিয়ে সেটাকে ডিক্রিপ্ট করে আরেকটা কম্পিউটারে সেটা ব্রেক করতে কিন্তু 5-7 দিন সময় লাগে। আজকালকার উন্নত সাইবার ইঞ্জিনিয়ারদের জন্য। সেখানে ইরান চলন্ত অবস্থায়, উড়ন্ত অবস্থায় মেসেজ চুরি করে নিয়ে সেই মেসেজকে ডিক্রিপ্ট করে সেই মেসেজের মাধ্যমে ইসরায়েলে প্রবেশ করে, ইসরায়েলের যে কমান্ডার আছে তার ভয়েস নকল করে, সেই ইসরায়েলের কমান্ডার যে পাসকোড আছে সেই পাসকোড চুরি করে ইসরায়েলি বাহিনীকে, ইউনিটকে একটা আদেশ দিয়েছে, তোমরা ওই জায়গায় যাও, গিয়ে তোমরা আক্রমণ করো। এই করে তারা সেখানে তাদেরকে ইসরায়েলি ফোর্স পাঠিয়ে হিজবুল্লাহকে দিয়ে তাদেরকে অ্যাম্বুশ করিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। এই বুদ্ধি, এই বিবেক বাংলাদেশিদের মাথায় খালি হিন্দি সিনেমা, রাজনৈতিক পচা চিন্তা ভাবনা, কারে মারবে, কারে চান্দা মারবে, কারে খুন করবে। আর বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা হিন্দি সিনেমা দেখবে আর সিনক্রোনাইজ ড্যান্স করবে, আর এই পচা নষ্ট রাজনীতিবিদগুলো এদেরকে আরো নষ্ট করবে। তার মানে সব দেশের গোয়েন্দারাই এক দেশের আরেক দেশে ঢুকে যায়। না, আপনাকে বুঝতে হবে, মাটির নিচে লুকালে বাঁচা যাবে না। যেই সময় আসছে যাচ্ছে, পৃথিবীতে চলে আসছে, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের যুদ্ধগুলো, এগুলো আমাদের সামনে চোখ খুলে দিচ্ছে। আমাদের ছেলে মেয়েরা যারা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ছো, তোমরা যদি এসব পচা নষ্ট হওয়া রাজনীতিবিদদেরকে দেখে তোমরা চলো, তোমাদের ভবিষ্যৎ শেষ, ধ্বংস এখনই। তোমরা আমার কথা শুনে এখন পড়াশোনায় মনোযোগ দাও, তোমরা আমার কথা শুনো, তোমরা সাইবার টেকনোলজি শিখো, তোমরা এআই শিখো, তোমরা ড্রোন টেকনোলজি শিখো, ঝাঁপিয়ে পড়ো এইগুলোতে। মাটির নিচে লুকিয়ে বাঁচতে পারবে না। এইসব হাই টেকনোলজি শিখে শত্রুর বিরুদ্ধে এগুলো ব্যবহার করে তোমরা বাঁচতে পারবে, ইনশাআল্লাহ দেশকে বাঁচাতে পারবে। এখন